হ্যালো ব্রেন। ডোনাল্ড ট্রাম্প তার চায়না ভিজিট শেষ করেছেন এবং চায়না ভিজিট শেষ করে অলরেডি আমেরিকার দিকে পাড়ি দিয়েছেন এবং তার চায়না ভিজিটের শেষ কনক্লুশনে এসে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে চায়না তার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক উইনটা হাসিল করে নিয়েছে। আর সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে মূলত তাইওয়ান ইস্যুকে আলটিমেট সলভের জায়গায় নিয়ে গেছে, অথবা তাইওয়ান যে তার একটা সভরেন পার্ট সেটাকে অ্যাকনোলেজ করে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ভিজিট শেষে তাকে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম, নিউজ মিডিয়া আউটলেট বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, যেখানে সবচেয়ে স্পেসিফিক একটা কোশ্চেন ছিল যে আগামী দিনগুলোতে তাইওয়ানকে আমেরিকা প্রোটেক্ট করবে কিনা এবং তাইওয়ান ইস্যুতে শি জিনপিংয়ের সাথে তার কোনো কথা হয়েছে কিনা। সেই উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যেভাবে উত্তর দিয়েছেন সেটা আলটিমেট মিনিংস দ্বারায় স্ট্র্যাটেজিক্যালি তাইওয়ানের কোনো গুরুত্বই আমেরিকার কাছে নেই। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন যে তাইওয়ান তার ভূমি থেকে ৯,৫০০ কিলোমিটার দূরে, যেখানে তাইওয়ান থেকে চায়নার দূরত্ব মাত্র ৯৫ কিলোমিটার। সো তাইওয়ান যদি সত্যিকার অর্থে স্ট্র্যাটেজিক্যালি তাদের কাছে গুরুত্বপূর্ণ বহন করে বা গুরুত্ব থাকে, সেটা আসলে এত দূরত্বে এসে কোনোভাবে থাকার জায়গা নেই। রিজন হচ্ছে তাইওয়ান যতটা কাছে চায়না একটা ম্যাসিভ পাওয়ার, সুপার মিলিটারি পাওয়ারফুল একটা কান্ট্রি, যার সাথে এই মুহূর্তে ফাইট করার কোনো ইচ্ছে আমেরিকার নেই। সো আলটিমেটলি একটা জিনিসই ক্লিয়ার হয়ে গেছে, তাইওয়ান সত্যিকার অর্থে এই মুহূর্তে একা, তাদের আগে পিছিয়ে কেউ নেই এবং চায়না তাদেরকে যে কোনো মুহূর্তে ধরতে পারে। এবং সেই ইস্যুকে কেন্দ্র করে মূলত ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের সাথে চুক্তিবদ্ধ থাকা $12 বিলিয়ন ওয়েপন ডিল অলরেডি ফ্রোজেন করে দিয়েছেন। আপনি ক্লিয়ার বুঝতে পারেন সাইন। প্রথমে হচ্ছে অস্বীকার করেছে তাইওয়ানের স্ট্র্যাটেজিক ভ্যালু, তারপর হচ্ছে তার মিলিটারি যে ডিল ছিল সেটাকে ফ্রোজেন করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছে তাইওয়ান আমেরিকান চিপ ইন্ডাস্ট্রিকে হাইজ্যাক করেছে। সো সে মনে করে যাচ্ছে তাইওয়ানের কোনো ভ্যালু এই মুহূর্তে তার কাছে নেই। গোল আলটিমেটলি হচ্ছে শি জিনপিং বা চাইনিজরা আলটিমেটলি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করেছে এই স্টেজে আসার জন্য এবং আলটিমেটলি এটা বলার জন্য। সেটা কিভাবে? আমেরিকা এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে আছে তার ইকোনমিক সার্ভাইভাল নিয়ে। আগামীর দিনগুলোতে পৃথিবীর ইকোনমিকে যারা লিড করে যাবে তার মধ্যে সবচেয়ে বড় অংশ রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, কম্পিউটার সায়েন্স এবং স্পেস টেক। এগুলোর মধ্যে কোনোটার দিকে যদি তাকান, তার সব কিছুতে আমেরিকা মূলত খাবি গেছে চায়নার সাথে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চায়না সবার আগে আছে, রোবোটিক্সে, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্সের দিকে তাকান, সব কিছু দুনিয়ার সব জায়গায় চায়না, এবং স্পেসিফিক স্পেস টেক এবং মানে স্পেস টেক এবং কম্পিউটার সায়েন্সের দিকে তাকান, তার প্রত্যেকটা জায়গায় চায়না মূলত লিড করে যাচ্ছে। ঠিক একই জায়গায় এই সবগুলো টেক এবং সবগুলো ইন্ডাস্ট্রিকে রান করার জন্য যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস। ক্রিটিক্যাল মিনারেলসকে কোনোভাবেই আমেরিকার হাতে সেভাবে কন্ট্রোল নেই এবং রেয়ার আর্থ মিনারেলসের এই কন্ট্রোলকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প লিটারালি পাগল হয়ে গেছে। কখনো কখনো যায় গ্রিনল্যান্ড দখল করতে, কখনো ইরানের উপর, কখনো চায়নার উপর বিভিন্ন ধরনের ট্যারিফ দিয়ে দেয়, মনে করে যে চায়না তাকে যদি ছাড় দেয়। সো রেয়ার আর্থ মিনারেলসের পুরো কন্ট্রোল মূলত চায়না ধরে রেখেছে এবং এই সবগুলোকে যদি সে পেতে চায়, মিনিমাম তার ইকোনমিক্যাল সার্ভাইভাল ধরে রাখতে চায়, আগামীর দিনগুলোতে তার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটিকে ঠিক জায়গায় রাখতে চায়, তাহলে চায়নার সাথে তার কোঅপারেট করতে হবে। এবং চায়না এই শর্তগুলোই আসলে এখানে হাজির করেছে টেবিলে, যেখানে তার এই শর্ত মানলে সে রেয়ার আর্থ মিনারেল ছেড়ে দেবে এবং রেয়ার আর্থ মিনারেল ছাড়লে আমেরিকার আলটিমেট ইকোনমিক সার্ভাইভাল এখানে হওয়ার একটা চান্স রয়েছে, নয়তো আমেরিকা অ্যাজ এ এম্পায়ার সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থানে পৌঁছে যাওয়ার চান্স রয়েছে। সো ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে এবং ডোনাল্ড ট্রাম্প আলটিমেটলি চায়নার সাথে তাইওয়ান ইস্যুতে অলমোস্ট একটা ডিলে চলে এসেছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে চায়নার কাছে অ্যাবন্ডন করে ছেড়ে দিয়ে এসেছে, সেখানেই মূলত ইরানের ইস্যু শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প চায়না থেকে যাওয়ার পর ডগলাস ম্যাকগেয়ার আজকে একটা টুইট করেছেন, যেখানে ক্লিয়ারলি বলেছেন, আমেরিকান এক্স মেরিন অফিসার ডগলাস ম্যাকগেয়ার সরাসরি বলেছেন যে ইরান ওয়ার রিজিউম করার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু সরাসরি কাজ চালিয়ে যাচ্ছেন। হয়তোবা নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা যুদ্ধ রিজিউম হতে দেখতে পারি। এবং এটা যদি বিশ্বাস না হয় তাহলে নিউ ইয়র্ক টাইমস আজকে ফিচার্স করেছে যে নেক্সট 6 days উইদিন এ উইক আমরা ক্লিয়ারলি দেখতে পাবো হয়তোবা ইরান ওয়ার নতুন করে রিজিউম হচ্ছে এবং এর সম্ভাবনা সবচেয়ে বেশি। এর বাইরেও মূলত ডোনাল্ড ট্রাম্পের ক্লোজ সার্কেল, তার ইন্টেলিজেন্স এবং তার টোটাল ক্লোজ সার্কেলে যারা রয়েছে তাদের বরাতে কিছু নিউজ এরকম পাবলিশ পেয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু আজকে তাদের একটা ক্লোজ মিটিং করবেন হয়তোবা টেলিফোনে, এবং সেখানে আলটিমেট তারা সিদ্ধান্ত নেবেন যে খুব দ্রুত সময়ে কখন তারা অ্যাটাক করতে পারে এবং আমেরিকার এই অ্যাটাকের ধরন কী হবে সেটা নিয়ে একটা বিশ্লেষণ এসেছে। ঠিক এরকম সব মিলিয়ে 4টা ক্যাটাগরিতে আমেরিকা অ্যাটাক করতে পারে। প্রথমটা হতে পারে আমেরিকা কোনো ধরনের ইরানিয়ান আইল্যান্ড দখল করে পৃথিবীকে দেখানোর জন্য যে
তারা ইরানকে বিট করতে পেরেছে। সেখানে খার্গ আইল্যান্ড কি রুল হতে পারে এবং সেখানে অ্যাটাক করতে পারে, অথবা লেবিন আইল্যান্ড যেটা মূলত আলটিমেটলি হরমুজ প্রণালীর খুব কাছাকাছি রয়েছে সেখানে অ্যাটাক করতে পারে। সেই দুইটার যে কোনো একটা অ্যাটাক করে সেটাকে দখলে নেওয়ার চেষ্টা করতে পারে, এবং এটা হচ্ছে তাদের প্রথম এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা খুজিস্তান প্রভিন্স হয়ে, যেটা মূলত ইরাকের সাথে ফ্ল্যাটেন্ড একটা বর্ডার, যেখানে মূলত খুব বেশি পাহাড় নেই, সেই জায়গা দিয়ে কোনো ধরনের গ্রাউন্ড অ্যাটাক চালাতে পারে এবং ইরানের সেনাবাহিনীকে একটা নাস্তানাবুদ পরিস্থিতির জন্ম দেওয়ার জন্য চেষ্টা করতে পারে। সো সেটা হতে পারে এবং সেটা তাদের দ্বিতীয় প্ল্যান। তৃতীয় প্ল্যান হচ্ছে নাতানস অথবা ফোর্দো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আলটিমেট সিরিয়াস অ্যাটাক করতে পারে, অথবা তা আমেরিকা ধারণা করে যাচ্ছে এই দুই পাওয়ার প্ল্যান্টের কোথাও না কোথাও ইউরেনিয়াম স্টোর করা আছে, সেগুলোকে এখান থেকে তারা হেস্ট করতে পারে। এই ধরনের প্ল্যান রয়েছে। আর চতুর্থত সবচেয়ে বড় অ্যাটাক যেটা হবে সেটা আলটিমেটলি হচ্ছে আনইমাজিনেবল ডিস্ট্রাকশন। সেটা এরকম যে ইরানের পাওয়ার প্ল্যান্ট, ইরানের এনার্জি ফ্যাসিলিটিস, ইরানের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অথবা ইরানের ক্রিটিক্যাল মিনারেলস অ্যাসেট যা রয়েছে, অথবা ইরানের যত ধরনের মিলিটারি পলিটিক্যাল পাওয়ার হাউস রয়েছে এবং লিডারশিপ রয়েছে, তার সবাইকে এলিমিনেট করে দেওয়া এবং পুরোপুরিভাবে এন্টায়ার কান্ট্রিকে ডেসিমেটেড করে দেওয়া, যেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। আলটিমেট ইরানের ইকোনমিকে প্যারালাইজড করে দেওয়ার প্ল্যান আমেরিকা নিয়েছে, এবং প্ল্যান হচ্ছে যে এটা এক্সিকিউট করার জন্য তারা সুপার মিলিটারি পাওয়ার ব্যবহার করবে, মূলত এয়ার পাওয়ার এখানে কাজ করবে, এবং সেটা তারা প্ল্যান করে গেছে। অ্যান্ড যখন ইরানের বিরুদ্ধে ইউএসএ এবং ইসরায়েল মিলে এইভাবে প্ল্যান করে যাচ্ছে, তখন ইরান অ্যাকচুয়ালি বসে নেই, তার প্ল্যানও সে এক্সিকিউট করার প্ল্যান এগিয়ে নিয়ে যাচ্ছে। ইরানিয়ান সেনাবাহিনী সরাসরি ঘোষণা দিয়েছে যে এবারের অ্যাটাকে যদি ইরানের উপর কোনো ধরনের অ্যাটাক আমেরিকা এবং ইসরায়েল করে, তাহলে ইরান এটার সমুচিত জবাবটা এমনভাবে দেবে যে 39 ডেজে যে ওয়ার চলছিল গত কিছুদিন ধরে, সেটার দ্বিগুণ মাত্রায় তারা অ্যাটাক করবে, এবং তাদের অ্যাটাকে পৃথিবীর ইতিহাসে মধ্যপ্রাচ্যে অনেক কিছু আজীবনের জন্য নাই হয়ে যেতে পারে। এবং এটা এতটাই ভয়াবহ অ্যাটাকের প্ল্যান তারা করে যাচ্ছে যে আগামীর দিনগুলোতে আমেরিকা দ্বিতীয়বার কোনোদিন স্বপ্ন দেখবে না মধ্যপ্রাচ্যে ইরান ভিত্তিক কোনো ওয়ার করার জন্য। সো এই ধরনের অ্যাটাক অনেকগুলোই করার পসিবিলিটি আছে এবং সম্ভাবনা রয়েছে। যেমন হচ্ছে আমেরিকান কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে ইরান তার সাবমেরিন দিয়ে ডুবিয়ে দেওয়ার প্ল্যান আছে, টর্পিডো দিয়ে ডুবিয়ে দেওয়ার প্ল্যান আছে, যেখানে নর্থ কোরিয়ান সাবমেরিন অলরেডি স্টোর করা হয়েছে। টর্পিডো অ্যাটাক হতে পারে, অথবা মিডল ইস্টের এমন অনেক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যেগুলোকে ফুললি আজীবনের জন্য প্যারালাইজ করে দেওয়ার ক্যাপাসিটি ইরানের হাতে রয়েছে। এমন অনেক কিছু করতে পারে ইরান, এবং সেগুলো তারা অলরেডি হুমকি দিয়ে রেখেছে। এবং ইরানের আইআরআইবি আজকে জানিয়েছে যে যদি নেক্সট অ্যাটাক হয়, তাহলে সেই অ্যাটাকের জন্য ইরান এতটাই প্রস্তুতি নিয়েছে, আগামীর দিনগুলোতে আমেরিকা কোনোদিন অ্যাটাক করার সাহস করবে না। সেটা কীভাবে? ইরান মূলত গতকালকে থেকে তাদের স্টেট মিডিয়া এবং স্টেট টেলিভিশনগুলোকে ব্যবহার করে যাচ্ছে, যেখানে AK-47 কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে মানে ম্যাগাজিন লোড আনলোড করতে হয়, কখন এটাকে আনলক করতে হয়, কখন এটাকে ফায়ার করতে হয়, কীভাবে ফায়ার করতে হয়, এই ধরনের এন্টায়ার টিউটোরিয়াল লাইভ টিভিতে দেখিয়ে যাচ্ছে, যার গোল হচ্ছে সিভিলিয়ানদের কাছে পৌঁছে দেওয়া যে কীভাবে ওয়েপন ব্যবহার করতে হবে। ইনকেস কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন তারা যেন তাদের ওয়েপন ব্যবহার করতে পারে, এবং সিভিলিয়ানের হাতে অলরেডি ওয়েপন স্টোর করা হয়ে গেছে, এবং একই জায়গায় পুরো স্টেট, প্রভিন্স এবং ভিলেজ পর্যন্ত প্রত্যেকটা মানুষের হাতে বিভিন্ন ধরনের ওয়েপন অলরেডি ডেলিভার করা হয়ে গেছে, এবং কাঁধে নিয়ে যে স্টিঙ্গারগুলো ফায়ার করে, অথবা আরপিজি কিংবা জাবালিনের মতো ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হয়, তার সব কিছু অলরেডি প্রত্যেকটা প্রভিন্সে ডিপ্লয়েড করা হয়ে গেছে। জিস মিনিংস হচ্ছে সিভিলিয়ান, মিলিটারি, ইউথ এবং এন্টায়ার ইরানিয়ান আর্ম ফোর্স সবাই এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক আগ্রাতে অপেক্ষা করে যাচ্ছে। এবং আমেরিকা যদি সত্যি সত্যি সেখানে লো হাইটে কোনো ধরনের বিমান পরিচালনা করতে যায়, এবার তাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে যাচ্ছে, এবং সেটাই আলটিমেট ইরান দেখিয়েছে বা দাবি করে যাচ্ছে। সো তারা অলরেডি এখানে প্রিপেয়ার্ড, এবং প্রফেসর মোহাম্মদ মারান্ডি ঠিক বলেছেন যে এবারের অ্যাটাকের পর আমেরিকার সাথে বা আমেরিকা আগামীর দিনগুলোতে যুদ্ধকে জিনিস ভুলে যেতে বাধ্য হবে। এভাবে বেশ অনেকগুলো স্টেটমেন্ট এসেছে, যার প্রত্যেকটাই আলটিমেটলি বোঝাচ্ছে যে আমেরিকা যতটা না প্রিপেয়ার্ড, তার চেয়ে বেশি প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছে ইরান। এবং এই সময়ের মধ্যে মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইস্যুতে ইরান কিছু স্ট্র্যাটেজিক্যালি ভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে এসেছে, যার মধ্যে অন্যতম একটা হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে জুড়ে আমেরিকান যতগুলো বেজ এবং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, অথবা তাদের আইটি টিম রয়েছে, তাদের উপরে হ্যাকিং অ্যাটাক চালিয়েছে, যার মধ্যে হান্দালা অন্যতম। এর বাইরে আরও অসংখ্য হিডেন গ্রুপ রয়েছে যেগুলো অলরেডি এখনো প্রকাশ পায়নি। আজকে দাবি করা হয়েছে ইরান মূলত আমেরিকান বেশ কিছু মিলিটারি অ্যাসেটের ফুল অ্যাক্সেস নিতে পেরেছে, এবং যেখান থেকে তারা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের সেন্সিটিভ ইস্যু বা তথ্য মূলত হচ্ছে তারা হাসিল করতে নিতে পেরেছে। এবং আইআরআইবি আজকে জানিয়েছে যে হরমুজ স্ট্রেটের ফুল কন্ট্রোল স্টিল নাও ইরানের হাতে রয়েছে, এবং
চায়না, জাপান এবং পাকিস্তান 3 দেশ তাদের সাথে কোঅপারেট করে তাদের হরমুজ স্ট্রেটের নিউ রুল মেনে আলটিমেটলি টোল প্রদান করে হরমুজ স্ট্রেট ক্রস করতে পেরেছে এবং আগামীর দিনগুলোতে পৃথিবীর যে কোনো দেশ হরমুজকে ব্যবহার করতে গেলে এই রুল মানতে হবে এবং এই রুলের বাইরে অন্য কোনো রুল নেই। এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো দেশ মূলত ইরানের সাথে এই মুহূর্তে কোঅপারেট করে যাচ্ছে যে কিভাবে তারা ইরানিয়ান রুল, ইরানিয়ান ল মেনে এখান থেকে তাদের শিপগুলো নিয়ে যেতে পারে এবং তাদের ক্রিটিক্যাল জ্বালানি এখান থেকে নিয়ে যেতে পারে। এবং মোহাম্মদ মোবারক, ইরানিয়ান পার্লামেন্টের স্পিকার, আজকে ক্লিয়ারলি বলেছেন যে ইরান এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে ধৈর্য ধরেছে এবং স্বীকার করেছে যে তাদের প্রত্যেকটা নেইবারিং কান্ট্রিকে তারা যথেষ্ট রেসপেক্ট করে এবং সেই রেসপেক্টের অনুযায়ী তারা মেনে চলে। বাট আগামীর দিনগুলোতে ইউএই কিংবা বাহরাইন অথবা কুয়েতের মতো যে দেশগুলো রয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি লড়ে যায়, তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলেছে যে আগামীর দিনগুলোতে ধৈর্যের বিচ্যুতি হতে পারে এবং সেটা বিপজ্জনক হবে। এবং ইরান এর ইস্যু যখন এখানে এভাবে চলমান রয়েছে, তখন ইরান এবং রাশিয়া ঘোষণা দিয়েছে আগামী 19 এবং 20 তারিখ প্রেসিডেন্ট পুতিন চায়না ভিজিট করবেন এবং শি জিনপিংয়ের সাথে অন্তত 2 দিনের একটা টিফে মিট করতে যাচ্ছেন। সো এখানে কি বোঝাচ্ছে, আলটিমেটলি আপনি প্যাটার্নটা ফলো করেন। প্রথমত আব্বাস আরাকচি চায়না ভিজিট করেছেন, শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন। সেখানে তিনি ক্লিয়ারলি এন্টার মিডল ইস্ট ইস্যুতে চায়নার পক্ষ হয়ে ইরান অ্যাকচুয়ালি চায়নার সাথে মিল রেখে কিভাবে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এবং তাদের স্ট্র্যাটেজিক প্ল্যান কি তার সব কিছু সেখানে ব্রিফ করে এসেছেন। তারপর ডোনাল্ড ট্রাম্প চায়না গেলেন এবং সেখানে তার ওয়ার সলিউশন, তাইওয়ান সলিউশন, পিস এবং চিপ অথবা আমেরিকার সাথে ইরানের চায়না যত ধরনের বিজনেস ডিল, চাইনিজ ইনভেস্টমেন্ট, এমন যত কিছু আছে তার সব কিছু নিয়ে এখানে নেগোসিয়েট করতে গেলেন এবং আলটিমেটলি তাইওয়ান ছেড়ে তিনি মূলত তার নেগোসিয়েশন করে আসলেন। দেন এখন রাশিয়া যাচ্ছে, প্রেসিডেন্ট পুতিন যাচ্ছেন শি জিনপিংয়ের সাথে দেখা করার জন্য। এই এন্টায়ার প্যাটার্নে আপনি একটা জিনিসই দেখে পাবেন, সেটা হচ্ছে গ্লোবাল লিডারশিপ, গ্লোবাল অর্ডারের সবচেয়ে বড় নিয়ন্ত্রণ মূলত এই মুহূর্তে চায়নার উপর হচ্ছে, চায়নার হাত ধরে হচ্ছে। এবং চায়না সেই স্ট্র্যাটেজিক পয়েন্টে দাঁড়িয়ে আছে যেখানে সে চাইলে যে কোনো দেশকে আসলে নিয়ন্ত্রণ করার জায়গা আছে, ইনক্লুডিং ইউএসএ। অ্যান্ড এটা বুঝিয়ে দিচ্ছে আগামীর দিনগুলোতে আসলে গ্লোবাল লিডারশিপকে নিয়ন্ত্রণ করবে আর এখন কে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। দ্যাটস ইট এখন পর্যন্ত।